আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন মজুদ আছে, কিন্তু যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয় রাখতে হবে না, সেজন্য আমরা এই সঞ্চয়টা করছি। তাহলে আতঙ্কিত হয়ে কেন এই কেনা, যেটাকে বলে প্যানিক বাইং? এরকম প্যানিক বাইং তো দেখা গিয়েছিল কোভিডের সময়, বিপদে পড়ে গিয়েছিল বাজার ব্যবস্থা। প্যানিক বাইংয়ের সমস্যা হচ্ছে আপনি কিংবা ভোক্তা যখন কিছু কিনে মজুত করতে থাকে, বাজারে তার প্রভাব পড়ে। ভোক্তা নিজেও বোঝে না তার এই আচরণের কারণে তারই প্রতিবেশী কিংবা দূরের স্বজন বিপদে পড়ে যাচ্ছে। এই যে ভোক্তার আচরণ, সেটা যেমন বিপদ ডেকে আনে, তার থেকে বড় বিপদ ডেকে আনে বাজারের সিন্ডিকেট। তারা মজুতদারি করতে থাকে। আমেরিকা ইসরায়েলের ইরান হামলার কিংবা মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার কারণে জ্বালানি সংকট বিশ্বব্যাপী। বাংলাদেশের বাজারেও তার পড়েছে প্রভাব। মিডিয়ার প্রতিবেদনে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে। এমন আতঙ্কে ঢাকা, খুলনা, সিলেটের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল, অকটেন, পেট্রোল ও ডিজেল কিনতে ভিড় করেছেন গাড়ি চালকেরা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ভিড় বেশি দেখা যাচ্ছে। দেশের অন্য এলাকাতেও একই ধরনের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন পাম্পে তেল নাই লেখা সাটিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছে। দু একটা পাম্পে সীমিত পরিমাণ পেট্রোল মিললেও অন্য জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্টেশনে তেল বিক্রির পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মোটর সাইকেলের জন্য 200 টাকা, অন্য গাড়িতে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। কিছু ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল বিক্রি করা হচ্ছে। কিন্তু দেশে জ্বালানি তেলের আসল পরিস্থিতি কি? বিপিসি বলছে অকটেনের মজুদ আছে 23,055 টন। দিনে 913 টন করে সরবরাহ করলে এই পরিমাণ তেল দিয়ে 25 দিনের মতো চলা যাবে। পাশাপাশি দেশীয় উৎস থেকে এ মাসেই 25,000 টন অকটেন মজুদে যুক্ত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে পেট্রোলের মজুদ আছে 15,517 টন। আজ থেকে দিনে 1,000 টন করে সরবরাহ করা হবে। এতে বর্তমান মজুদ দিয়ে 15 দিন চলবে। তবে ইআরএল থেকে প্রতিদিন 400 টন করে পেট্রোল পাওয়া যাবে। বিবিসি বলছে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি, কারণ অকটেনের 50% এবং পেট্রোলের শতভাগ দেশে উৎপাদিত হয়। তবে বিবিসি গত শুক্রবার ফিলিং স্টেশনগুলো থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে। এতে মোটর সাইকেল দিনে 2 লিটার এবং প্রাইভেট কার 10 লিটার তেল পাবে। বাস ও ট্রাকের ক্ষেত্রেও সীমা চেক করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে 50,000 টন অকটেন মজুদে যুক্ত হলে তা দিয়ে চলা যাবে 44 দিন। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন মজুদ আছে, কিন্তু যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয় রাখতে হবে না, সেজন্য আমরা এই সঞ্চয়টা করছি। তাহলে আতঙ্কিত হয়ে কেন এই কেনা, যেটাকে বলে প্যানিক বাইং? এরকম প্যানিক বাইং তো দেখা গিয়েছিল কোভিডের সময়, বিপদে পড়ে গিয়েছিল বাজার ব্যবস্থা। প্যানিক বাইংয়ের সমস্যা হচ্ছে আপনি কিংবা ভোক্তা যখন কিছু কিনে মজুত করতে থাকে, বাজারে তার প্রভাব পড়ে। ভোক্তা নিজেও বোঝে না তার এই আচরণের কারণে তারই প্রতিবেশী কিংবা দূরের স্বজন বিপদে পড়ে যাচ্ছে। এই যে ভোক্তার আচরণ, সেটা যেমন বিপদ ডেকে আনে, তার থেকে বড় বিপদ ডেকে আনে বাজারের সিন্ডিকেট। তারা মজুতদারি করতে থাকে। গণমাধ্যমে আমরা দেখেছি সেই প্রতিবেদন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে নাটোরের কথা। নাটোরে সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাঙ্ক বসিয়ে 10,000 লিটার জ্বালানি তেল লুকিয়ে রেখেছিলেন রুবেল হোসেন নামক এক জ্বালানি ব্যবসায়ী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে মাত্র 5,000 টাকা জরিমানা করেছেন। এছাড়াও আমরা দেখেছি বিভিন্ন সময়ে একটা নির্দিষ্ট সময় পর পর জ্বালানি নেই বলে পাম্প বন্ধ করে দেওয়া হচ্ছে। রাজধানী বা বড় শহরগুলোর এই অবস্থা। এখন বিরূপ চেহারা দেখা না গেলেও জেলা বা প্রত্যন্ত এলাকায় ছোবল বাড়াচ্ছে প্যানিক বাইং মজুদের ঘটনা। তাই প্রশ্ন, এই প্যানিক বাইং থামবে কিভাবে? থামতে পারে একমাত্র বাজারের যদি কনফিডেন্স বা আস্থা তৈরি করতে পারে। আমাদের পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু সেই মজুদের প্রচার এবং কী কারণে ব্যবস্থাপনা, সেটা সরকার কতটা জনগণের কাছে হাজির করতে পারছে, বোঝাতে সক্ষম হচ্ছে এবং এই সংকটকালে কিভাবে মোকাবেলা করছে, এই বিষয়গুলো পরিষ্কার করতে পারলে সব কিছু সমাধান হয়ে যাবে। অর্থনীতিবিদ ও গবেষক জিয়া হাসান বলেছেন, এই সংকটে সরকারকে আরও কিছু ব্যবস্থা নিতে হবে। সরকারকে স্বচ্ছভাবে তথ্য প্রকাশ করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে হবে। সমাজ ও অন্যান্য রাজনৈতিক দলকে এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে এবং প্রয়োজনে জ্বালানির দাম বাড়ানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মানুষকে যদি বলা হয় এটি একটি বাস্তব সংকট এবং
এটি বর্তমান সরকারের তৈরি করা সংকট নয়, বরং অতীত সরকারের দীর্ঘদিনের অবহেলার ফল, তাহলে মানুষ সেটি বুঝতে পারবে। ফলে জনগণকে আস্থার মধ্যে রেখে একটি হাই লেভেল এক্সপার্ট কমিটির মাধ্যমে সংকটটি ম্যানেজ করা গেলে সিদ্ধান্তগুলো ভালো হবে এবং তখন সংকটের দায় সরকারের উপর আসবে না, বরং সবাই বুঝতে পারবে যে যুদ্ধ পরিস্থিতির কারণে এই সংকট গভীর হয়েছে, মিসম্যানেজমেন্টের কারণে নয়। তাই এই মুহূর্তে তথ্য গোপনীয়তা বা তথ্য দেওয়ার জন্য শাস্তি নয়, সরকারকে জনগণ, বিরোধী দল, মিডিয়া এবং নাগরিক সমাজ সকলকে নিয়ে যৌথভাবে কাজ করতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।